আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 4 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি হবে না আশা। জরুরি ভিত্তিতে হামের টিকা দেয়া শুরু রবিবার, যতদিন প্রয়োজন ততদিন চলবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত। ট্রাম্প 3 সপ্তাহে অভিযান শেষ করতে চাইলেও সিদ্ধান্ত তেহরানের বলছে ইরান। হরমুজ পার হতে বাংলাদেশের 6 জাহাজকে ইরানের সহযোগিতা, মার্কিন হামলার বিরুদ্ধে স্পষ্ট নিন্দা জানানোর আহ্বান। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে মোহাম্মদ মানিকের জয়সূচক গোল। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে জ্বালানি সংকট মোকাবেলায় ব্রাজিলে জৈব জ্বালানি তৈরির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি, উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান, ক্রীড়া ভাতা সহ একের পর এক কার্যক্রম শুরু করেছে সরকার। 14 এপ্রিল নববর্ষের দিন কৃষক কার্ড প্রদান শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 4 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, এতে মূল্যস্ফীতি বাড়বে না, বরং অর্থনীতি শক্তিশালী হবে। রাহুল রায়ের রিপোর্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাল 3:30টায় স্পিকার হাফিজউদ্দিনের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তার প্রশ্ন ছিল, সরকারের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রমের কি অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতিও হয়েছে। 13টি জেলায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এরই মধ্যে মওকুফ করেছে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু মন্দিরের 114 জন পুরোহিত, সর্বমোট 9,102 জন উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16 মার্চ 2026 হতে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। পটুয়াখালী 4 আসনের এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান সংসদ নেতা। এসব কার্যক্রমে মূল্যস্ফীতি বাড়বে কিনা রংপুর 4 আসনের সাংসদ জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনের এমন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে। কয়েক বছরের মধ্যে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে কিনা কুমিল্লা 9 আসনের আবুল কালামের এমন প্রশ্নের পর বিরোধী দল জামায়াতে ইসলামের রাজশাহী 1 আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সম্পূরক প্রশ্ন ছিল অর্থ পাচারকারীদের বিচার নিয়ে। যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। যেভাবেই হোক
যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে মানুষ বিএনপির উপর ভরসা রেখেছে, তাই প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে জাতীয় সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। জুলাই সনদ ও গণভোট ইস্যুর কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়েছে, সে বিষয়ে দেশবাসীর রায়ের প্রতিফলন হয়নি। এদিকে সংসদে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় করা মিথ্যা ও হয়রানিমূলক 23,855টি মামলা প্রত্যাহার করেছে সরকার। যেসব হয়রানিমূলক মামলা এখনও প্রত্যাহার হয়নি, সেসব বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটির চলমান বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে তার আইনজীবী দল। 30শে মার্চ ট্রাইব্যুনালে পাঠানো এক চিঠিতে আইনজীবীদের পক্ষে কিংসলে নাপলে দাবি করেন, এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগে দণ্ডিত করা হয়েছে, যা ন্যায় বিচারের মৌলিক নীতির পরিপন্থী। এছাড়া বিচারকদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয় চিঠিতে। রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং যথাযথ আইনি সুযোগ না দেওয়ার অভিযোগও করা হয় চিঠিতে। আইনজীবীদের দাবি, আইসিটি তার মূল এখতিয়ার অতিক্রম করে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার বিচার করছে, যা আইনগতভাবে বৈধ নয়। তাদের মতে এসব অভিযোগের বিচার হওয়া উচিত দেশের প্রচলিত ফৌজদারি আদালতে। এ বিষয়ে এখনও আইসিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রবিবার থেকে নতুন করে জরুরি ভিত্তিতে হামের টিকা দেয়া শুরু হবে। টিকা দেওয়ার সাথে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত হামের কারণে 41 শিশুর মৃত্যু হয়েছে। যতদিন প্রয়োজন ততদিন এই টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রফিকুল বাশারের রিপোর্ট। দেশে হামের প্রাদুর্ভাব চলছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, বরিশাল, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে হাম ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর দেশে হামের প্রাদুর্ভাবে অনেকের মৃত্যু হলো। যথাসময়ে টিকা না দেওয়ার কারণে এই রোগ ছড়িয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রাদুর্ভাব রোধে রোববার থেকে সরকারিভাবে সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়া শুরু হবে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা টিকা পাবে। প্রাথমিকভাবে অধিক সংক্রমণ প্রবণ উপজেলাগুলোতে এই বিশেষ কর্মসূচি শুরু হবে। ইউনিসেফের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে সারা দেশের শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। আমরা গ্যাবি থেকে এটা ধার নিচ্ছি, আমরা ওদেরকে রিপ্লেনিশ করব। হ্যাঁ, আমাদের যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে টাকা পয়সা আমরা সব করে ফেলেছি, সেইটা দিয়ে ওদেরকে রিপ্লেস করব। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। শুরু করার জন্য কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়। শিশু এবং নবজাতকের জন্য আইসিডিডিআরবি একটি শ্বাস প্রশ্বাস সহায়ক কৌশল আবিষ্কার করেছে, যা ভেন্টিলেটরের বিকল্প হিসাবে কাজ করবে। সারা দেশের হাসপাতালে এই যন্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কন্টেনার পানি থাকবে আর অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিজেনটা যে টিউবটা দিয়ে পাস করবে বাচ্চার নাকে, ওইটার সাথে প্যারালেল আরেকটা লাইন থাকবে কন্টেনারে। ইট ইজ মোর এফেক্টিভ দ্যান দ্য ভেন্টিলেটর। ভেন্টিলেটরে অক্সিজেনটা লাঙে ঢুকবে না, আর এই মেশিনে বাবলে লাঙে ঢুকাবে। জরুরিভাবে এই কর্মসূচির আওতায় 2,19,00,000 ডোজ টিকা দেওয়া হবে। আমাদেরকে সহযোগিতা করবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সারা দেশে হামের সংক্রমণ বেড়ে চলেছে। হাসপাতালগুলোতে প্রতিদিন শত শত শিশু ভর্তি হচ্ছে হামের উপসর্গ নিয়ে। রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। খোলা হচ্ছে বিশেষায়িত হাম ওয়ার্ড। ড্যানিয়েল সুজিত বোস, আক্তারুজ্জামান আক্তার এবং আকরামুজ্জামানের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। খুলনা বিভাগের শিশুদের মধ্যে হামের সংক্রমণ সবচেয়ে বেশি কুষ্টিয়া জেলায়। সেখানকার সদর হাসপাতালে 13 ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে 50 শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। পাশাপাশি রয়েছে নিউমোনিয়া রোগীও। এখানে আসার আগে থেকে জ্বর 104-5 জ্বর, যখন 105 জ্বর হয়েছে তখন আমরা ভয় পেয়ে এখানে নিয়ে চলে আসছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে 3 শিশু লড়ছে জীবনের সঙ্গে। তাদের বয়স 5, 7 ও 8 মাস। ইমিউনাইজেশন প্রোগ্রাম করা উচিত এবং যেখানে ভ্যাকসিনের কোয়ালিটি এন্ড ভ্যাকসিন মেইনটেনেন্সটা খুব কঠিনভাবে। পাবনায় হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে 33 শিশু চিকিৎসাধীন। প্রতিদিন গড়ে প্রায় 200 রোগী ভর্তি থাকায় সেখানে খোলা হয়েছে বিশেষায়িত হাম ওয়ার্ড। তাদেরকে ডেকে ডেকে আনতেছি, ওষুধ পানি নিয়ে যাচ্ছি, তাও তারা দিচ্ছে না। বলছে গিলাস কিনে আনেন, এই কিনে আনেন, সেই কিনে আনেন। ওষুধ পানি তো কোনো কিছু নেই, খালি লেখি দিচ্ছে, কিনে পারলে ট্রিটমেন্ট দাও, না হলে না দাও। উন্নত মানের ট্রিটমেন্ট হচ্ছে না। একটু ভালো ট্রিটমেন্ট হলে পরে আমরা প্রত্যেকটা রোগী হয়তো দ্রুত সেরে যেত। তারা আমার মনে হয় না প্রেসক্রিপশনটাও ঠিকভাবে করতে পারে। এছাড়া খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ ও মাগুরায় বেড়েছে হামের সংক্রমণ। যশোর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে হামের জন্য আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। এছাড়া জেলার 7 উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আমার বাবার প্রথমত জ্বর হয়েছিল, জ্বর, ঠান্ডা, কাশি, বুকের দুধ টেনে খাতে পারতেছে না। ডাক্তার যে এখন লিখে নিয়ে গেল, ওষুধ দিতে পারলে যে এখন ওষুধ লিখে দিয়েছে। হামের টিকা চলমান রয়েছে, চলছে, আমাদের টিকা আমরা দিয়ে থাকছি। আর সে সাথে হামের রোগী যারা আসছে তাদের জন্য আইসোলেশন ওয়ার্ড খুলতে বলা হয়েছে। উত্তরের জেলা ঠাকুরগাঁয়েও ছড়িয়ে পড়েছে হাম। জেলায় হামের পাশাপাশি রুবেলারও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবার ইরান যুদ্ধের 33তম দিন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া অস্থিরতায় এ পর্যন্ত 6 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ইরানের ইস্পাহান শহরে প্রায় 1000 কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। তেহরানে হামলায় আইআরজিসির এক শীর্ষস্থানীয় নেতা সপরিবারে নিহত হয়েছেন। যুদ্ধবিরতি হোক বা না হোক, ইরানের সামরিক অভিযান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কেবল তেহরানের শর্তেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে। যুদ্ধ শেষ করার কোনো সময়সীমা তেল আবিবের নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরা শহরের আল রিফা এলাকায় একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বুধবার সকালে ড্রোন হামলা হয়েছে। ফুজেইরা কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি। তিনি সেখানে একটি খামারে কাজ করতেন। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের ইস্পাহান শহরে ধ্বংস করা হয়েছে ব্যয়বহুল মার্কিন MQ-9 ড্রোন। 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে 19টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ থেকে বিদেশি একজন সাংবাদিককে অপহরণ করেছে ইসলামিক রেজিস্ট্যান্সের সদস্যরা।
কুয়েতের তেলবাহী জাহাজে হামলার পর ইরানের ইস্পাহান প্রদেশে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইস্পাহানের একটি গোলা বারুদের ডিপোতে 907 কেজি ওজনের ওই বাংকার বাস্টার বোমা ফেলা হয়। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির শীর্ষস্থানীয় কমান্ডার মেজর জেনারেল জামশেদ এসাকি ও তার স্ত্রী সহ পরিবারের আরও কয়েকজন সদস্য। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এ পর্যন্ত 11,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। নিহতের সংখ্যা 2,000 ছাড়িয়েছে। হরমুজ প্রণালী দখলে নিতে যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে নিজ দেশে তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। অতীতে ভিয়েতনাম ও আফগানিস্তানে হত্যাযজ্ঞের উদাহরণ টেনে ইরান যুদ্ধে প্রাণহানির সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। হরমুজ প্রণালী পার হতে বাংলাদেশের 6 জাহাজকে সহযোগিতা করছে ইরান। তবে আটকে পড়া বাংলাদেশের 6 জাহাজ এখন ঠিক কোন জায়গায় আছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিপক্ষে থাকলেও সরকারের বিবৃতিতে সেই অবস্থান স্পষ্ট নয়। ইরান প্রত্যাশা করে বাংলাদেশ স্পষ্ট নিন্দা জানাবে। যুদ্ধের পর হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াতে আগের পরিস্থিতি থাকবে না বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তখন প্রতিটি জাহাজ তদারকি করবে ইরান। হরমুজ প্রণালীতে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জাহাজগুলোর অবস্থানের সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য পাওয়া মাত্র সেগুলো পার করে দেয়া হবে বলেও জানান রাষ্ট্রদূত। ইরানে থাকা বৈধ অবৈধ বাংলাদেশিদের ফিরতেও সহায়তা করা হবে। ما اگر به هر بنگلادشی یا هر مسلمانی در این کشورها آسیب رسیده متاسفیم، اما مسئول جان اونها کشورهای عربی هستند که به دشمن اسلام و به دشمن منطقه اجازه دادن در خاک اونها پایگاه تأسیس کنند। যারা যে সমস্ত মুসলমান আপনি বললেন যে অনেকেই মারা যাচ্ছেন, এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ব্যথিত, কিন্তু আসলে এটার দায়িত্ব সেই সমস্ত আরব দেশের যে দেশগুলো মার্কিন ঘাঁটি তারা সেখানে স্থাপন করার অনুমতি দিয়েছে। এবার অন্যান্য খবর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, যতদিন দায়িত্বে আছেন প্রভাব খাটিয়ে কিছু করিয়ে নেওয়া যাবে না। রাজনীতিকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে সহকর্মীদেরও নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকে সেবাগ্রহীতাদের হয়রানি কমানো এবং ফাইল আটকে অবৈধ লেনদেনের সুযোগ সীমিত করতে বিভাগওয়ারি কাজের খতিয়ান জমার রীতির চালুর কথা জানান তিনি। দেশের টাকা লুট করে বিদেশে আয়েশি জীবন কাটাবেন এমন স্বপ্নে বিভোর থাকা দুর্নীতিবাজদের শান্তিতে থাকতে দেয়া হবে না বলেও জানান গভর্নর। রিজভি নেওয়াজের রিপোর্ট। 25 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ডক্টর আহসানেইস মনসুরের বিদায়ের আগেই 4 বছরের জন্য ওই পদে নিয়োগ পান মোস্তাকুর রহমান। তার নিয়োগ নিয়ে দেশব্যাপী চাঞ্চল্য তৈরি হলেও একেবারে নীরব থেকেছেন। বলেছেন, কথা কম বলে কাজ করে দেখাতে চান তিনি। 5 সপ্তাহ মোটেও বেশি সময় না, কিন্তু নীতিতে অটল থাকার পূর্বাভাস সত্যি করে চলেছেন 14তম গভর্নর মোস্তাকুর রহমান। আমরা যদিও বলছি যে আমাদের ম্যাক্রো ইকোনমিক লো লেভেল ইকুইলিব্রিয়ামে আছি, সো এর অনেকগুলো ইন্ডিকেটরই খুব একটা ভালো অবস্থায় নাই। আমরা যদি দেখি যে আমাদের মূলত রিজার্ভের অবস্থা ভালো, রিজনেবল অবস্থায় আছে, আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারি নাই, তারপরেও যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের রেভিনিউ কালেকশন ডিগ্রোথ হচ্ছে। সো এর সাথে নতুন করে যুক্ত হয়েছে মিডল ইস্ট ক্রাইসিস। টেলিভিশনে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকে গভর্নর বলেন, অর্থনীতি ভালো নেই, পরিস্থিতি উন্নয়নে সবার সহযোগিতা দরকার। আপনাদের সাথে পরামর্শ নিতে চাচ্ছি আমরা যে এই যে নতুন একটা ক্রাইসিস হলো, এইখানে আপনাদের পরামর্শ নিব। এর আগে আমরা ইকোনমিস্টদের সাথে বসেছি, আরও স্টেক হোল্ডারদের সাথে বসেছি এবং বসছি।
সো আপনাদের কমেন্টস চাচ্ছি। রোববার দৈনিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটল বাংলাদেশ। মালদ্বীপে ম্যাচে লাল সবুজদের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক। বিস্তারিত সানিয়া তন্ময়ের রিপোর্টে। মালের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের গোলবার ব্যস্ত রাখে লাল সবুজরা। সফলতাও ধরা দেয় তাড়াতাড়ি। 11তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মোর্শেদের বাড়ানো বল দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন মানিক। লিড ধরে রেখেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে ফয়সাল মোর্শেদরা, তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে বাড়েনি স্কোরবোর্ড। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে লাল সবুজের দল। 3 এপ্রিল শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। উন্নত দেশে থেকেও দেশের ফল, ফসল আর মাটির টান ভুলে যাননি এক দম্পতি। যুক্তরাষ্ট্রের মাটিতেও তারা গড়ে তুলেছেন সবুজে ঘেরা ফসলি আঙিনা, যেখানে চাষ হচ্ছে দেশীয় সবজি আর রকমারি ফসল। এমনই এক আঙিনা কৃষি উদ্যোগের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। 2007 সালে রাজশাহী থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন আব্দুল মজিদ এবং লায়লা মজিদ দম্পতি। বর্তমানে বসবাস করছেন আমেরিকার লং আইল্যান্ডে। তবে দেশের ফল ফসলের প্রতি ভালোবাসা থেকে তারা শুরু থেকেই বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এক সবুজ ফসলি আঙিনা। 3 ধরনের চাল কুমড়া আছে, একটা লম্বা চাল কুমড়া, একটা গোল চাল কুমড়া এবং ভিতরে আছে আমাদের সাদা চাল কুমড়া এটা। আর এগুলো হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে লাউ। উঠায় খাওয়ার মজাতে যে আনন্দ, লাগানোর পরে মনে হয় যে এই যে খাচ্ছি এইটাতে তুলছি নিজের বাগান থেকে, তোলার পরে ফ্রেশ জিনিস খাবো, এটা একটা আনন্দ। রকমারি দেশি ফসলের মাঝেও ব্যতিক্রম দেশীয় তরমুজের চাষ। প্রবাসের মাটিতেও বাংলাদেশের এই ফসল ফলিয়ে পাচ্ছেন ভিন্ন রকম স্বাদ আর অনুভূতি। টিভিতে আমি চ্যানেলের একটা প্রোগ্রামে দেখেছিলাম, সম্ভবত লন্ডনের প্রোগ্রামটা ছিল, তারা ছাদে তরমুজ গাছ করেছে। সেখান থেকে আমি উৎসাহিত হয়ে আমার মনে হয় আমি প্রথম লং আইল্যান্ডে আমি তরমুজ গত বছর লাগিয়েছিলাম পরীক্ষামূলক। এবছর আমি লাগিয়েছি, আমার অনেকগুলো তরমুজ হয়েছে। এখানে তরমুজ, এখানে তরমুজ, ওখানে। শুধু ওই একটা পরিচর্যায় যে পর্যাপ্ত মাটি দিতে হবে। এই আয়োজনের বড় প্রাপ্তি হলো কৃষিতে নতুন প্রজন্মের সম্পৃক্ততা। বিদেশে বেড়ে উঠেও তারা ছুঁয়ে দেখছে দেশের ফল ফসল, চিনছে নিজের কৃষি সংস্কৃতি। আমার বাবা মাদেরকে হেল্প করি সবকিছুতে। কখনো আমি গাছ লাগাই, কখনো আম্মু যদি পানি দিতে হেল্প লাগে ওইটা করি। আমি এগুলো লাইক করি। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেনী ও ঝিনাইদহে আরও 2টি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, এপ্রিলেই 180 দিনের কর্মসূচিতে ত্বরান্বিত করতে আলোচনা হয়েছে। 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নানা প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেগুলো কাটিয়েই লক্ষ্য পূরণের কথা বলেছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, খাল, নদী, জলাশয় যেন কেউ দখল করতে না পারে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাব, তাহলে বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী ফেনী এবং ঝিনাইদহ 2টা জেলায় তিনি সরাসরি গিয়ে উদ্বোধন করবেন। এর পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়রাও বিভিন্ন জেলায় তাদের কাজ ওনারা লুক আফটার করছেন, দেখভাল করছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বেগম ডালিয়া নওশিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 71 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রখ্যাত এই শিল্পীর মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জাকিয়া আক্তারের রিপোর্ট।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন। তার বাবা মাজহারুল ইসলাম ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি। তিনি কিংবদন্তি শিল্পী সুদিন দাসের কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নজরুল সঙ্গীতের শিক্ষা শুরু করেন। পরে ছায়ানট থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন এবং ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে প্রশিক্ষণ নেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার পক্ষে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত 21 পদকপ্রাপ্ত গুণী এই সঙ্গীত শিল্পী বুধবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গুলশানের বাসায় ভিড় জমান দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা। বলেন, তার মৃত্যু নজরুল সঙ্গীতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমার বোন তো শি ওয়াজ এ বেটার সিঙ্গার, সে তো 21 পদক হোল্ডার। গানের ব্যাপারে ওকে পারফেকশনিস্ট বলা যায়। আমার একদম ছোট বোনের মতন ছিল, মানে ভীষণ ভালোবাসতো আমাকে, আমি ওকে ভীষণ ভালোবাসতাম। আমরা একসাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং আমাদের যে মিউজিক্যাল স্কোয়াড ছিল, গান গাইতাম, আমরা সারা ভারতবর্ষে গান গেয়ে বেরিয়েছি। অনেক ছোট বয়সে সে দেশের জন্য যুদ্ধ করবার জন্য কণ্ঠ দিয়েছিল, কণ্ঠযোদ্ধা। ডালিয়াপার চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা হৃদয় হরণকারী ঘটনা। গুলশান সোসাইটি মসজিদে জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা ডালিয়া নওশীনকে বনানী কবরস্থানে দাফন করা হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ক্রাইমিয়ায় একটি রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 29 আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা নাগাদ ক্রাইমিয়ার আকাশ সীমায় নিয়মিত ফ্লাইট চলার সময় AN-26 মডেলের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিমানে থাকা 6 ক্রু এবং 23 যাত্রীর সবাই নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির কোনো বাহ্যিক ক্ষতি হয়নি, যা থেকে বোঝা যায় ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। এবার জানাবো নিটোল টাটা বিশেষ সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধ যখন বিশ্বের জ্বালানি তেলের বাজারকে নাড়িয়ে দিচ্ছে, তখন ব্রাজিল কয়েক দশকের পুরনো পদ্ধতিতে আখ ভিত্তিক ইথানল পদ্ধতি ব্যবহার করে জৈব জ্বালানি তৈরি করছে। এটি একদিকে যেমন সস্তা, তেমনি জলবায়ু পরিবর্তনকারী দূষণও কম ছড়ায়। লাখ লাখ ব্রাজিলীয় চালক শতভাগ আখ ভিত্তিক জৈব জ্বালানি মিশ্রিত গ্যাসোলিন ব্যবহার করছেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 94 পয়েন্ট বেড়ে 5272 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 391টি কোম্পানির 719 কোটি 83 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 34 কোটি 22 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 327টির, কমেছে 39টির এবং অপরিবর্তিত রয়েছে 25টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জনপ্রিয় ইসলামিক বক্তা ও আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীকে সফরের মাঝেই দেশ ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ইহুদি বিরোধী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে ঈশ্বরের শাস্তি হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে ডেইলি মেইল জানায়, আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা মঙ্গলবার বাতিল করা হয়েছে। বর্তমানে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। মিজানুর রহমান লেগেসি অফ ফেথ শিরোনামের একটি ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া যান। এই অনুষ্ঠান ছাড়াও ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল তার।
এর আগে যুক্তরাজ্য আজহারের ভিসা বাতিল করেছিল। এবার জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 4 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি হবে না আশা। জরুরি ভিত্তিতে হামের টিকা দেয়া শুরু রবিবার, যতদিন প্রয়োজন ততদিন চলবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত। ট্রাম্প 3 সপ্তাহে অভিযান শেষ করতে চাইলেও সিদ্ধান্ত তেহরানের বলছে ইরান। হরমুজ পার হতে বাংলাদেশের 6 জাহাজকে ইরানের সহযোগিতা। মার্কিন হামলার বিরুদ্ধে স্পষ্ট নিন্দা জানানোর আহ্বান। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে মোহাম্মদ মানিকের জয় সূচক গোল। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।